আমি কিন্তু ইমাম খুঁজতেছি, ইমাম পাওয়া যাচ্ছে না। এই বাংলাদেশ 55 বছর ধরে ইমাম খুঁজতেছে, ইমামের বড় অভাব। মুয়াজ্জিন আছে কিন্তু ইমাম নাই, আর মুসল্লিরও বড় অভাব, অর্থাৎ ইউনিটির অভাব, ঐক্যের অভাব। আমরা এখনো আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হই। 47-এর 1.5 ভাগ একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ, তখন ছিল নাম পূর্ব পাকিস্তান। এই ভূখণ্ডতে কিছু অংশতে 73 সাল বেরুবাড়ি ইউনিয়নটা ভারতকে দিয়ে দিয়েছে। আমাদের বর্তমান প্রজন্ম কি জানে কিনা আমি জানি না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতার পরেই আমাদের সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ছিল সময়ের দাবি, এবং সেই সময়ের দাবি কেন হলো? পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে শেখ মুজিব হয়েছিলেন মেজরিটি পার্টির লিডার। একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে 6 দফার ভিত্তিতে, 6 দফা ছিল জাতির কাছে একটা আকর্ষণীয় বিষয়। এই 6 দফাকে স্বপ্ন দেখে জাতি সেদিন শেখ মুজিবকে গ্রেটার পাকিস্তানের রাষ্ট্র কাঠামো নির্বাচনে মেজরিটি পার্টির লিডার করেছিল। কিন্তু পাকিস্তান সরকার তাল বাহানা করেছে, ক্ষমতা হস্তান্তর করেনি, এবং 6 দফা গ্রহণযোগ্যতা পায়নি, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু বিশেষ করে আমি বলতে চাই যে শূন্যতা হয়েছিল, সময় অভাব। সংক্ষেপে বলে আপনারা সবাই জানেন, আমি বেশি বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলি যে কেন সেদিন আমাদের রাজনীতিবিদরা ফেল করলো, কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেল, কেন যিনি মহানায়ক তিনি পাকিস্তানে চলে গেলেন। স্বাধীনতার ঘোষণা যদি সেটা হতো তাহলে উনি তো বাড়ি বসে থেকে পাকিস্তানে আত্মসমর্পণ করে দেওয়ার কথা ছিল না। তাহলে দেখা গেল পলিটিশিয়ানস ফেল করলো। কিন্তু জাতি যখন সেই 25শে মার্চের নারকীয় তাণ্ডব, পাক হানাদার বাহিনীর যে নির্যাতন এবং রক্তক্ষয়ী যে অবস্থা সৃষ্টি করেছিল, সেদিন তো আমরা দিশেহারা, আমরা তো পালিয়ে বেড়াচ্ছিলাম, কোথায় যাব। এর মধ্যে একটা আওয়াজ আসলো, আমি মেজর জিয়া বলছি। এই মেজর জিয়া তখন তো রাজনীতিবিদ ছিলেন না। আজকে যেমন আমাদের আমিন সাহেব এখানে আছেন, মেজর আমিন, ওই রকমই একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে কেন বলতে হলো? তাহলে দেখলাম আমরা কমিটমেন্ট দিয়েছি, আমরা উত্তরণে যেতে পারিনি, রাজনীতিবিদদের এখানে ফেলিওর আছে। আমি একজন পলিটিক্যাল কর্মী হয়ে আমি নিজেকে আত্মসমালোচনা করে বলতে চাচ্ছি যে আমরা বারবার ওয়াদা করি, ওয়াদা রক্ষা করতে পারি না, আমরা গন্তব্যে পৌঁছাতে পারি না। অনেক প্রশ্ন। তাহলে দেখা গেল কি মহান মুক্তিযুদ্ধ শুরু হলো। জেনারেল আতাউল গনি উসমানী তিনি তো সিভিলিয়ান ছিলেন, তিনিও ছিলেন আর্মি, সেনাবাহিনী। তিনি সর্বাধিনায়ক। 11টা সেক্টর, কোনো রাজনীতিবিদ তো সেক্টর কমান্ডার না, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও সেক্টর কমান্ডার না, তারাও সেনাবাহিনী। 11টা সেক্টরে বীর উত্তম কারা? সেনাবাহিনী। বীর বিক্রম কারা? সেনাবাহিনী। বীর প্রতীক কারা? ম্যাক্সিমাম সেনাবাহিনী। সিভিলিয়ানের মধ্যে বীর উত্তম কেউ নাই। বীর উত্তম যদি বলেন আব্দুল কাদের সিদ্দিকী, না, ওনারও ব্যাকগ্রাউন্ড, উনি পাক আর্মিতে নন কমিশনে চাকরি করতেন। তাহলে কি হলো? সেনাবাহিনী। আজকে বেশি দুঃখ লাগে আমার যে সেনাবাহিনী নিয়ে আমরা এই পরিবর্তনে আমরা শুধু বিতর্ক সৃষ্টি করছি। আমাদের জাতীয় আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সেই সেনাবাহিনীকে আমরা রাজনীতির মধ্যে জড়িয়ে আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করছি যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আরও হুমকির সম্মুখীন করছি। এটা আমাদের বুঝতে হবে যে প্রতি ক্ষেত্রেই সেনাবাহিনী আসে। জুলাই ছাত্র অভ্যুত্থান, আমি এটাকে অভ্যুত্থান বলে বিপ্লব। অভ্যুত্থান এক জিনিস, বিপ্লব আর এক জিনিস। অভ্যুত্থান কিছু মানুষ এক জায়গায় হয়ে একটা অবস্থা সৃষ্টি করে ক্ষমতার পরিবর্তন করে। অভ্যুত্থান পরিবর্তন আনে, আর বিপ্লব রূপান্তর আনে।
তাই পরিবর্তন আর রূপান্তর এটা যদি আমরা না বুঝতে পারি নাই বলে বারবার আমরা হোঁচট খাচ্ছি, আবার আমরা হোঁচট খেতে যাচ্ছি, আশঙ্কা করছি যেন না খেতে হয় আমাদের। ১,৫০০-এর উপরে যে জীবন গেল, শাহাদাত বরণ করলো, এখনো হাজার হাজার রোগী রোগাক্রান্ত। ডক্টর শামসুদ্দিন সাহেব, প্রফেসর শামসুদ্দিন সাহেব বললেন, দুঃখ করে, আমি রাজনীতি করি না, কিন্তু আমি দেখতে চাই যে এই রক্ত যেন বৃথা না যায়। তা এই অভ্যুত্থান কেন? আবার মহান মুক্তিযুদ্ধে যে আত্মসমর্পণটা হলো, কার সাথে কার আত্মসমর্পণ হয়েছে? যুদ্ধটা তো পাক ভারত যুদ্ধে রূপান্তরিত করা হলো, মুক্তিযুদ্ধকে আড়াল করা হলো। জেনারেল আতাউল গনি উসমানী কমান্ডার ইন সর্বদিনাক হওয়া সত্ত্বেও তার কাছে তো পাক বাহিনী আত্মসমর্পণ করেনি। এইখানেই আমরা পথ হারালাম।